কি হবে যদি তুমি জন্মের পর থেকে যাকে মা বাবা ভেবে আসছো, ভালোবাসছো, কিন্তু একদিন তারাই তোমাকে অস্বীকার করে যে তুমি তাদের সন্তান না, আর তারপরেই তুমি তোমার জীবনের অনেক বড় একটা সত্যি জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আজ আমি সেরকমই একটা গল্প নিয়ে তোমাদের মাঝে এসেছি। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে একজন হিজো নামের ছেলেকে দেখি, যে এরান এজেন্সি চালায়, যে মার্ডার আর বাচ্চার খোঁজে দেওয়া ছাড়া সব কাজ টাকার বিনিময়ে করতে পারে। আর দেখতে পাই তার কাছে তার হেল্পার গিয়েও তার বাসায় আসে, আর তার সাথে একজন বক্সুন নামের মহিলাও রেগে মেগে তার কাছে আসে আর এসে হেজোকে খোঁজে, কিন্তু হেজোকে রুমে দেখতে পায় না। বক্সুন তো রেখে হেজোকে পুরো রুম খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আর সে গিয়োকে বলে হেজো আসলে যেন তাকে বলে দেয় এই বাসায় আর না থাকে, কারণ এই বাসার কন্ট্রাক্ট ম্যাচ শেষ, তাই সে যেন তার বাসা গিয়ে থাকে। এটা বলে সে চলে যায়, আর চলে যাওয়ার পর দেখি হেজো সোফার নিচ থেকে বের হয়। আসলে সে এতক্ষণ সোফার নিচে লুকিয়েছিল। ও বলে তুমি এতক্ষণ এখানে লুকিয়েছিলে কেন বলো তো, আর ওই মহিলাই বাকে? হেজো বলে সে আমার মা, বোন, ফ্রেন্ড সবকিছুই। আর এরপর দেখতে পাই তার কাছে একটা কল আসে, কিন্তু সে রিসিভ করে না। আর এরপর কেউ একজন থ্রেট দেয় কে মেরে ফেলার, আর টেক্সটও করে, কিন্তু তারপরেও সে ইগনোর করে। আর একটু পরেই তার কাছে একটা মেয়ে আসে আর বলে তোকে এত থ্রেট দিলাম, কল দিলাম, ধরলি না। হেজো বলে কি চাও তুমি আমার কাছে বলো তো। মেয়েটি বলে আমাকে আমার বিয়ের দিন কিডন্যাপ করবে তুমি। হেজো বলে কেন? মেয়েটি বলে কারণ এতে আমি মজা পাবো তাই। হেজো মেয়েটির কথায় রাজি হয়, কিন্তু গিয়েও তাকে বারণ করে, কিন্তু হেজো তার বড় কথা শুনে না, কারণ সে অনেক টাকা পাবে এটা করলে। আর এরপর দেখতে পাই মেয়েটির বিয়ের দিন হেজো মেয়েটিকে কিডন্যাপ করতে আসে। মেয়েটির ফিয়ান্সি বাধা দিতে আসলে হেজো তাকে মেরে মেয়েটিকে নিয়ে আসে বাইকে করে। মেয়েটি বলে তুমি তো অনেক পাগল, আমার কিন্তু তোমার স্টাইল পছন্দ হয়েছে। আর এরপর দেখি রাস্তায় আসার সময় মেয়েটিকে নিয়ে হঠাৎ করে হেজোর মাথা যন্ত্রণা করতে থাকে, আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাইক অ্যাক্সিডেন্ট করে। আর এরপর সে নিজেকে হসপিটালে দেখে। গিয়ে এসে তাকে বলে তোমার জ্ঞান ফিরেছে, হঠাৎ রাস্তায় সেন্সলেস হয়ে গেছো কেন? হেজো গিয়োকে ওই মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে গিয়ে বলে ওই মেয়ে সামান্য ইনজুর্ড হয়েছে, তবে এরপর ট্রিটমেন্ট নিয়ে এসে দেশ ছেড়ে চলে গেছে। আর এরপর হেজোকে ডাক্তার ডাকে। সে ডাক্তারের কাছে আসলে ডাক্তার তাকে বলে তার ব্রেইনে অনেক কয়টা টিউমার হয়েছে, এগুলো যদি ট্রিটমেন্ট না করানো হয় তাহলে তার ব্রেইনে অক্সিজেন ব্লাড কমে যাবে। বলে তাহলে সেই টিউমার গুলো ফেটে যাবে তাই তো, একটা বোমের মতো? ডাক্তার বলে হ্যাঁ, এগুলো বংশগত হয়েছে। তোমার তোমার কি পরিবারের কারো এই রোগ আছে? হেজো হাসে আর বলে আমি তো জানিই না আমার মা বাবাকে। আচ্ছা বলেন আমি বাঁচবো কতদিন? ডাক্তার বলে ট্রিটমেন্ট করার পরেও তোমার বাঁচার আর 3 মাস চান্স আছে, পরেও কোনো গ্যারান্টি নেই। এদিকে এই হসপিটালেই জেমি নামের একজনকে দেখি, যে প্রেগনেন্সি টেস্ট করতে এসেছে, কারণ তার বয়ফ্রেন্ডের সাথে তার 2 দিন পরেই বিয়ে। কারণ তার শ্বশুর বাড়ির লোক সে প্রেগনেন্ট শুনেই তাকে মেনে নিয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড তার মাকে বলেছে জেমি প্রেগনেন্ট। তার বয়ফ্রেন্ড তার মাকে এটা বলেছে, না হলে তারা জেমিকে মেনে নিত না এজন্য, কারণ তার বয়ফ্রেন্ডের ফ্যামিলি অনেক রিচ। তাই সে ডক্টরের কাছে শিওর হওয়ার জন্য এসেছে সে প্রেগনেন্ট কিনা। কিন্তু ডক্টর তাকে এমন একটা কথা শোনায় যা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ডক্টর তাকে বলে জেমি কখনোই কোনো মতে মা হতে পারবে না, কারণ তার মেনোপজ হয়েছে। তা শুনে জেমি জোরে জোরে কাঁদতে থাকে বাইরে আসে, আর একটা বয়স্ক মহিলার কোলে বাচ্চা দেখে। কিন্তু মহিলাটা আপসেট দেখে সে জিজ্ঞেস করে মহিলাটার কি হয়েছে। মহিলা বলে তার অনেক কয়েকটা বাচ্চা আছে, কিন্তু সে আবার প্রেগনেন্ট হয়েছে তাই সে আপসেট। এটা শুনে জেমি তাকে একটা বাচ্চা দিতে বলে। মহিলা বাচ্চা দিতে না চাইলে সে জোর করতে থাকে। মহিলা তাকে পাগল ভেবে চলে যায়, আর সে জোরে জোরে সেখানেই কান্না করে আর বলে আমার বিয়ে আমার বাচ্চার জন্যই, আর আমি এখন জানলাম আমার বাচ্চা হবে না, এত খারাপ কপাল কেন আমার। আর দেখতে পাই দূরে বসে এগুলো হেঁচো শুনছিল। আর এরপর দেখতে পাই জেমি অনেকক্ষণ কান্না করে বাইরে বৃষ্টিতে ভিজে হাঁটছিল, আর তখন সেখানে হেঁচো একটা ছাতা নিয়ে তাকে দিয়ে দৌড়ে চলে যায়, কিন্তু জেমি তার মুখ দেখতে পায় না। এরপর সে তার বয়ফ্রেন্ডের বাসায় আসলে রাতে পালানোর চেষ্টা করে, কারণ সে প্রেগনেন্ট না জানতে পারলে তার বয়ফ্রেন্ড আর তার মা তাকে ভুল বুঝবে। কিন্তু তার বয়ফ্রেন্ড হিয়ং তাকে চলে যাওয়ার সময় দেখে ফেলে, তাই সে পালাতে পারে না। পরদিন তার বিয়ের আয়োজন শুরু হয়। এদিকে হেজোকে দেখে একটা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। সবাই জানতে চায় সে কেন এরকম করছে, তখন সে তাদের বলে তাহলে আমি একটা গল্প শোনাই। আচ্ছা শোনো। এরপর সে বলে এক হাজবেন্ড ওয়াইফ ছিল, তাদের ডাক্তার একদিন বলে হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়েছে। এটা শুনে তারা টেনশনে পড়ে যায়, তো ক্যান্সারের জন্য নয়, একটা বাচ্চার জন্য। তাই তারা ঠিক করে কেমো শুরু করার আগে নাম ফ্রিজ করে রাখবে। যদি হাজবেন্ড বেঁচে থাকে বা না থাকে, আজ না হয় কাল তার সন্তান হবেই। কিন্তু ভাগ্যবশত হাজবেন্ড ক্যান্সার থেকে সুস্থ হলো। সুস্থ হতে 2 বছর লেগে গেল।
এরপর ওই কাপল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা IVF এর মাধ্যমে 2 বছর পর একটা ছেলেবাবুর জন্ম দেয়। তারা তো তাদের ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু ঘটনা ঘটলো একদিন ডক্টর ওই ছেলের মাকে ছেলে তাদের ফ্রিজ করা 139তম নম্বর কন্টেনার ছিল না, কিন্তু ক্লিনিক ভুলে 137 নম্বর কন্টেনার নম্বর ইউজ করছিল। এটির মতো এই কথা শুনে অনেক অবাক হয়, কারণ এই ছেলে তো তাদের না। আর তারা এটা জানতে পারলো 8 বছর পর। আর এরপরেই তার বাবা তাকে আগের মতো ভালোবাসে না, তার মাও একদিন একবারে হারিয়ে গেল, আর ওই ছেলেও অবহেলায় কষ্টে বাড়ি থেকে চলে গেল। এখন তোমরা বলো ছেলেটির তাহলে কি দোষ? হসপিটালে সবাই বলে না তো, ছেলেটির কোনো দোষ নেই, ওই ডক্টরের দোষ। যে বলে ঠিক, আর ওই ছেলে হলাম আমি। আর এটা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায়। আর এরপর সে ডক্টরের কাছে গিয়ে বাকি ফ্রিজ করা কন্টেনারের মালিকদের পরিচয় চায়, কারণ তাদের মধ্যে ডিএনএ টেস্ট করলে সে আসল বাবা খুঁজে পাবে। কিন্তু ডক্টর তাদের দিতে না চাইলে সে ডক্টরকে মারতে থাকে। ডক্টর এক পর্যায়ে চাপে পড়েই তাকে দিয়ে দেয়। আর এরপর হেজো জেমির বিয়ের অনুষ্ঠানে আসে আর তাকে সাথে যেতে বলে। জেমি বলে, তুমি তো আমাকে আগেই ছেড়ে দিয়েছো, তাহলে এখানে নিতে এসছো কেন? হেজো বলে, নিতে আসনি তো, ট্রিপে যাবো, আমাকে একজনকে খুঁজতে হবে। জেমি বলে, তুমি কি পাগল? হেজো বলে, যদি তারা জানে তুমি কখনো মা হতে পারবে না, তুমি সবাইকে চিট করছো, তা কি তারা মেনে নেবে? করবে তোমার সাথে একবার ভেবে দেখেছো? তাই আমি তোমাকে হেল্প করছি, আমার সাথে চলো। মেয়ে এটা শুনে ভাবনায় পড়ে যায়। আর তখন তার বয়ফ্রেন্ড হিয়ং আসে সেখানে। সে জেমির কাছে জানতে চায় এটা কে। আমি কিছু বলতেই যাবে, তখন হেজো তাকে বলে সে জেমির ভাই। তারা এতিমখানায় একসাথেই ছিল এবং অনেক সাদাসিধা ছিল, যার কারণে সে বিশ্বাস করে ফলে হেজে জেমির ভাই। আমি হিয়ংকে বলে চলো আমরা এখন যাই, কিন্তু হিয়ং বলে অনুষ্ঠান তো শুরু হয়নি, তাই একটু পর যাব। এরপর জেমি হেজোর হাত ধরে বাইরে নিয়ে আসে চলে যাওয়ার জন্য, তো হেজো জেমিকে কোলে তুলে জোর করে নিয়ে যায়। আর জেমির মাথায় একটা খুঁটিতে লেগে সেন্সলেস হয়ে যায় সে। আর এটা কালচা দেখতে পায়। এরপর পুরো বাড়ি ছড়িয়ে পড়ে হবু কনে জেমি পালিয়ে গেছে। হোমের মা হোজা ইয়ংকে বকতে থাকে, কারণ তার আগে থেকে জেমিকে পছন্দ ছিল না, শুধুমাত্র সে বাচ্চার কথা ভেবে জেমিকে মেনে নিয়েছে। তখন গালজা এসে তাদের বলে জেমি পালায়নি, জেমির সাথে যেই ছেলে দেখা করতে এসেছিল সে জেমিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর দেখি এদিকে হেজোকে তার হেল্পার গিয়েও কল করাতে সে গাড়ি থামিয়ে বাইরে কথা বলে। কেউ তাকে জিজ্ঞেস করে সে কোথায়। কেউ তাকে বলে কেউ এটা কেন জানতে যাচ্ছে। কেউ তাকে বলে এমনি। আর তুমি কি কারোর সাথে আসো? সে বলে হ্যাঁ, যাকে বিয়ে থেকে কিডন্যাপ করলাম তার সাথে। বলে সে ফোন কেটে দেয়। সে দেখে গাড়িতে জেমি নেই, তার জেমে পালিয়ে গেছে। এদিকে দেখতে পাই গিয়েও কল করেছে, কারণ তাকে সেই বিয়ের দিনের কিডন্যাপ করা ফিয়ান্সি সিএলসিয়ং এসে তাকে অনেক মেরেছে, তো কোথায় জানার জন্য। আর হেজো ফোন কাটার পর বলে তার মানে সে আমার গার্লফ্রেন্ডের সাথে এখনো আছে, কারণ সে তো আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছে। পর সে গিয়েওকে বলে তুই চল আমার সাথে, তুই হেজোকে খুঁজে দিবি, না হলে আমি তোকে শেষ করি। আর কোনো চালাকি ভুলেও করিস না। দিকে জেমিকে দেখি সে পালানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু হেজো তাকে ধরে ফেলে। জেমি হেজোকে কাঁদতে কাঁদতে বলে কি চাও তুমি আমার কাছে? আমার জীবনে কি তুমি আমাকে শান্তি রাখতে দিবে না? আগে আমাকে ছেড়ে গেছো, আমাকে নাকি আর তোমার ভাল লাগে না, আর এখন আমার জীবন নষ্ট করতে এসেছো। তুমি আমাকে নিয়ে আসলে এই জন্য। জেমির কান্না দেখে হেজো ইমোশনাল হয় আর বলে আমি তোমাকে এত কষ্ট দিই, এই জন্য তো আমি পর জীবনে শাস্তি পাবো, তুমি চিন্তা করো না। আর এরপর সে জেমিকে জড়িয়ে ধরে কমফোর্ট দেওয়ার জন্য। এরপর আবার তাকে গাড়িতে ওঠায়। জেমি বলে আমরা কোথায় যাব? হেজো বলে নামন। জেমি জিজ্ঞেস করে সেখানে কেন যাবে? হেজো বলে কারণ আমার একজনকে খুঁজতে হবে। জেমি বলে আচ্ছা তুমি কিভাবে জানলে আজ আমার বিয়ে আর আমি মা হতে পারবো না? হেজো তাকে বলে সে হসপিটালে জেমিকে বলতে শুনেছে। জেমি বলে তাহলে তো তুমি অনেক খুশি, কারণ তোমার কথা সত্যি হয়েছে। আমি কখনো ভালো ওয়াইফ আর মা হতে পারবো না। হেজো বলে দেখো আমি যা বলেছিলাম তা মন থেকে বলিনি। জেমি বলে কি বলছো জানি, আচ্ছা গাড়ি থামাও, আমি ওয়াশরুম যাবো। এরপর হেজো একটা পেট্রোল পাম্পে গাড়ি থামায়। জেমি ওয়াশরুমে এসে ওয়াশরুমের উপরের উইন্ডো দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হেজো তাকে এবারও ধরে ফেলে আর কোলে তুলে আবার গাড়িতে ওঠায় আর বলে আমরা 3 বছর একসাথে ছিলাম, আমি তো জানি তুমি কেমন। আর এরপর হেজো জেমিকে বিয়ের কাপড় চেঞ্জ করানোর জন্য একটা মহিলার শপে আনে। জেমি মহিলার কাছে বিপদে আছে বলে সে ফোন নিয়ে ড্রেস চেঞ্জ করতে যায় রুমে হিয়ংকে কল করার জন্য। কল করে ঠিকই, কিন্তু হিয়ং রিসিভ করে না। সে তাকে ভয়েস মেল দিয়ে বলে তাকে নামওয়ানে নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছুক্ষণ পর দেখি হিয়ং তার ফোনে জেমির ভয়েস মেল দেখে আর রাতের অন্ধকারে তার মায়ের ভয়ে লুকিয়ে গাড়ি নিয়ে নামওয়ানের উদ্দেশ্যে বের হয়। এদিকে হেজো জেমিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, এটা একটা বৃদ্ধ লোকের ছিল।
হেজো এই বৃদ্ধ লোকের কাছে এসেছে কারণ ডাক্তার তাকে বাকি কন্টেনারের মালিক হিসেবে এই লোকের অ্যাড্রেস দিয়েছে। তার নাম মানসো ছিল। ওর 3 ছেলে আর 1 ছেলের ওয়াইফ তার সাথে একটা রেস্টুরেন্ট চালাতো। তারা মানসোর সাথে খুবই ভালো বিহেভিয়ার আর ভালোবাসতো। তো সেখানে এসে খায় আর এরপর মানসোকে বলে সে ওয়ালেট ছেড়ে এসেছে, তাই তার কাছে টাকা নেই। মানসো অনেক দয়ালু ছিল, তাই বলে থাক দিতে হবে না। হেজো বলে আমি তো ড্রিঙ্কও করলাম, গাড়ি চালাতে পারবো না, আজকে এখানে থাকা যাবে? আর সে মানসোর মাথায় কিছু একটা পড়েছে এটা বলে সে মাথা থেকে এই সুযোগে একটা চুল ছিঁড়ে নেয়। বলে জি অবশ্যই, কেন নয়। এরপর মানসো হেজো আর জেমিকে তার বাসায় থাকার ব্যবস্থা করে দেয়, তাতে হেজো জেমিকে টেবিলের সাথে পেতে বাইরে আসে কেন জেমি পালাতে না পারে। এরপর সে বাইরে এসে এক লোককে মানসোর চুল আর টাকা দিয়ে ডিএনএ টেস্ট করার জন্য দেয়। আর এরপর সে রুম আসার সময় খেয়াল করে মানসোর 3 ছেলে আর ছেলের ওয়াইফ সম্পত্তি ভাগাভাগি করার জন্য একে অপরের সাথে ঝগড়া করছে। যে বুঝতে পারে তারা আসলে মানসোর সামনে মানসোর সাথে সম্পত্তির জন্য ভালোবাসার নাটক করে। পরদিন দেখতে পাই কালজা হোজাকে এসে বলে হিয়ং পালিয়েছে। বলে আমি জানি, কারণ সে তো আমারই ছেলে, আমি জানতাম সে তার বাচ্চার মাকে খোঁজার জন্য বের হবে। এদিকে দেখতে পাই নামোহানে হিয়ং পুলিশ স্টেশনে জেমির কথা বলতে আসে। তো পুলিশরা তাকে বলে জেমি নিজ ইচ্ছায় হেজোর সাথে চলে গেছে, কারণ হিয়ং এর যেহেতু বয়স বেশি, যেহেতু জেমি হেজোকে আগে থেকেই চিনতো, এটা কিডন্যাপ নয়। এটা বলে পুলিশ হেজোর কথা পাত্তা দেয় না। পুলিশের মুখে এসব কথা শুনে হেজোর মন খারাপ হয় অনেক, কারণ তাকে কেউ হেল্প করছে না। তাই সে বাইরে এসে পুরো নামওয়ান শহরে জেমির ছবি লাগিয়ে রাখে। এদিকে দেখতে পাই গিয়োকে নিয়ে সিলসং এর গ্যাং নামওয়ানে হেজোর নাম্বার ট্র্যাক করে আসতে থাকে। এদিকে হেজো আর জেমিকে দেখি রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল। জেমি হেজোকে রিকোয়েস্ট করতে থাকে হেজো যেন তাকে ছেড়ে দেয়। হেজোকে অফার করে হেজো যদি তাকে ছেড়ে দেয় তার বিনিময়ে সে হেজোকে অনেক টাকা দিবে। কিন্তু হেজোর মন তো এদিকে নেই, কারণ হেজো থেকে মানসোর ছেলেরা রেস্টুরেন্টে লয়ারকে এনেছে রেস্টুরেন্ট বিক্রি করার জন্য। কিন্তু অন্য আরেক ছেলে এসে তাদের বাধা দিলে তাদের মধ্যে ফাইট শুরু হয়। সব দেখে হেজো তাদের মারতে থাকে, কারণ সে ভাবে সে এই মানসোরই ছেলে। আর ভয়ে লয়ার রেস্টুরেন্ট থেকে চলে যেতে ধরে। আর রেস্টুরেন্টের বাইরে জেমির ছবি দেখে সেই পোস্টারে থাকা নাম্বারে হিয়ংকে কল করে জানায় জেমি এই রেস্টুরেন্টে আসে। হিয়ং রেস্টুরেন্টের দিকে দৌড়ে আসতে থাকে। দিকে রেস্টুরেন্টে এত মারপিট দেখে মানসো হেজোকে উল্টো থাপ্পড় দেয়। তাকে বোঝাতে চায় যে তার ছেলেরা তাকে ভালোবাসে না, কিন্তু মানসো তারপরও বুঝতে চায় না। তখনই হেজোর ফোনে মেসেজ আসে ডিএনএ টেস্টের। সে দেখে এই মানসো হেজোর বাবা না, তাই হেজো হাল ছেড়ে দেয় আর বলে তুমি যেহেতু বুঝতে চাও না তাই যা ইচ্ছে করো বলে সে বাইরে এসে মন খারাপ করে বসে থাকে। মারপিটের খবর শুনে রেস্টুরেন্টে পুলিশ আসতে থাকে। এদিকে সিলসিয়ং আর গিও হেজোকে ট্র্যাক করে রেস্টুরেন্টের দিকে আসতে থাকে। রেস্টুরেন্টের বাইরে এসে হেজো দেখে হিয়ং রেস্টুরেন্টের দিকে আসতেছে। দেখে হেজো জেমিকে কোলে তুলে গাড়িতে নিয়ে যায়। হিয়ং আর জেমি দুজনে চিৎকার করতে থাকে, কিন্তু হেজো গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে সিলসিয়ং এসে রেস্টুরেন্টে হেজোকে খুঁজতে থাকে আর সেখানে নাইফ বের করে ভয় দেখায়, কারণ সে মনে করে এখানে হেজো লুকিয়ে আছে। তখনই সেখানে পুলিশ আসে, সেখানে তাদের অ্যারেস্ট করে, কারণ পুলিশ ভাবে সিলসিয়ংরাই রেস্টুরেন্টে মারপিট করছে। আর তখন পুলিশ দেখে রেস্টুরেন্টের বাইরে থেকে কেউ একজন তাদের গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। দেখতে পারি এই গাড়ি হিয়ংই নিয়ে যাচ্ছে ওর গাড়ি ধরার জন্য। গাড়িতে থাকা ওয়্যারলেসে সে তার পরিচয় বলে আর বলে সেই গাড়ি কিছুক্ষণের জন্য নিয়ে যাচ্ছে। আর এরপর দেখতে পাই এই খবর হোজার কাছেও পৌঁছে যায়। আর সে এটা শুনে জন নামে কাউকে কল করে তাড়াতাড়ি করিয়ে ফিরে আসতে বলে। পরের সিনে দেখি হেজোর গাড়ি হিয়ং পিছু করতে থাকে। জেমি হেজোকে থামানোর জন্য চুল টানতে থাকে, হেজোর মারতে থাকে। হেজো নিজের ব্যালেন্স হারিয়ে খাদে পড়ে যায়। মানে হিয়ং আসে আর পুলিশের গাড়িতে থাকা ইলেকট্রিক বুলেটের গান দিয়ে তাকে শুট করতে চায়, কিন্তু হেজো জেমিকে তার সামনে নেয় আর বলে শুট করো, তাহলে জেমিকে লাগবে। এবং শুট করতে ধরে তারপরও হেজোকে, কিন্তু সে ব্যালেন্স হারিয়ে নিজেকেই শুট করে। শুট করার ফলে সে শকড হয়ে সেন্সলেস হয়ে পড়ে। দেখে জেমি হেজোকে মারতে থাকে আর বলে তোমার জন্য হিয়ং আসনি। তো তাকে বোঝাতে চাই হিয়ং এর কিছু হয়নি, সে কেবল শক হয়েছে। তো জেমি বুঝতে চায় না আর হেজোকে মারতে থাকে, বলে তার মাথায় সমস্যা হচ্ছে, কিন্তু সে শুনতে চায় না, মারতেই থাকে। আর একসময় হেজো সেন্সলেস হয়ে পড়ে। এভাবে হেজো ডং করছে তার সাথে। আর এরপরে সিনে দেখি কিছুক্ষণ পর হেজো সেন্স ফিরে আর সে নিজেকে অন্য একটা জায়গা দেখে। মনে করে জেমি আর হিয়ং চলে গেছে, কিন্তু সে জেমিকে দূরে বসে থাকতে দেখে। জেমির কাছে আসে। এদিকে হিয়ংকে দেখি আর সিলসিয়ং এর গ্যাংকে পুলিশ থানায় আটকে রেখেছে। তো হিয়ংকে পুলিশ ছেড়ে দেয়, কারণ তার মা হোজা পুলিশকে কল করেছিল। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখতে পারি জেমি যখন হেজো আর হিয়ংকে সেন্সলেস হতে দেখে হিয়ং এর কাছে থাকতে চায়, কিন্তু হিয়ং আর তার ফ্যামিলি যদি জানতে পারে সে কখনো মা হতে পারবে না,
জানলে তারা তাকে মেনে নিতে পারবে না। কারণ হিয়ং তাদের বাচ্চার কথা ভেবে অনেক প্ল্যান করেছিল। ভেবে জেমি হেজোকে টেনে নিয়ে অন্য জায়গায় যায়। হিয়ংকে পুলিশ নিয়ে যায় থানায়। হেজো জেমির কাছে আসলে জেমি তাকে দেখে বলে, ও তোমার সেন্স ফিরেছে, তাহলে আমি যাই। হেজো তাকে আটকায় আর বলে, তুমি কোথাও যেতে পারবে না। জেমি বলে, তাহলে আমাকে মেরে ফেলো, যদি সেটা না পারো তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো। বলে, কেন? জেমি বলে, কারণ তোমার থেকে দূরে থাকার এই একমাত্র উপায়। বলে, তুমি এটাই চাও তাই না, যে আমি তোমাকে মুক্তি দেই? আমি তোমাকে মুক্তি দিব, আমি তাহলে সেটাই করবো। আমি মরে যাব, কিন্তু ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না, কারণ তুমি আমার। জেমি বলে, সারা জীবনের জন্য? বলে, সারা জীবনের জন্য। জেমি বলে, তাহলে যাও। এরপর সে হেজোকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দৌড়াতে থাকে। আর সে নামওয়ান পুলিশ স্টেশনের সামনে আসে। আর সে বাইরে থেকে ভিতরে ইয়ংকে দেখে। এরপর সে স্টেশনের বাইরে থাকা পিসিও থেকে কল করে ইয়ংকে। ইয়ং রিসিভ করে জানতে চায় জেমি কোথায় আছে, কিন্তু জেমি থেকে কাঁদতে কাঁদতে এবার বলে দেয় এ প্রেগনেন্ট না, আর হতেও পারবে না। এ সবাইকে ঠকিয়েছে, তাই ইয়ং যেন তাকে না খুঁজে। তো ইয়ং তাকে বলে, জেমি প্রেগনেন্ট হোক বা না হোক, সে জেমিকে তারপরেও ভালোবাসে, ওরাও তাকে চায়। কিন্তু তখন জেমির কাছে হেজো এসে তার কল কেটে দেয়। পুলিশ নাম্বার ট্র্যাক করে দেখে এটা তাদের থানার বাইরের পিসিও থেকে। এটা শুনে হিয়ং বাইরে এসে জেমিকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু দেখতে পাই হেজো জেমিকে নিয়ে লুকিয়ে আছে। জেমি কাঁদতেছে। এরপর দেখতে পাই থানায় জন নামের একজন আসে। জন হোজা তাকে পাঠিয়েছিল হিয়ং এর সাথে থাকার জন্য। আর জন হিয়ংকে জেমি হেজোর কিছু ছবি আর হেজোর বায়ো দেখায়। সে দেখতে পায় হেজোর মা বাবা আছে। সে বুঝতে পারে তার মানে সে সেদিন নিতিম খানার কথাটা মিথ্যে বলেছে। তো তারপরেও সে জেমিকে ভুল না বুঝে জেমিকে খুঁজতে যেতে চায়। জনকে জোর করে যেন তাকে বাসা নিয়ে না যায়। আর এরপর দেখতে পাই পরদিন হেজো বুসান যাওয়ার জন্য টিকিট কাটে। জেমি অন্য ছোট বাচ্চাকে দেখে অনেক ইমোশনাল হয়। এরপর দেখতে পাই হেজোর মাথা আবার যন্ত্রণা করতে থাকে। ওষুধ খাওয়ার জন্য ওয়াশরুমে আসে। ওয়াশরুমে এসে তার মাথা অনেক ঘুরতে থাকে, যন্ত্রণা করতে থাকে। আর কারণে তার হাত থেকে কিছু ট্যাবলেট পড়ে যায়। বুসান আসলে জেমি খেয়াল করে হেজো এখনো বের হচ্ছে না, তাই সে ওয়াশরুমে আসে হেজোকে ডাকতে। পর হেজো বের হলে সে হেজোর পিছনে ওয়াশরুমে ট্যাবলেট পড়ে থাকতে থাকে। সে হেজোকে কিছু বলে না। আর এরপর জেমি হেজোকে বলে, এখন কোথায় যাব? বলে, শপিং করতে। জেমি বলে, আচ্ছা আমাকে তুমি বলবে তুমি কেন সেন্সলেস হয়েছিলে কাল? কিন্তু হেজো অ্যাক্সিডেন্ট অজুহাত দিয়ে টপিক ইগনোর করে। পরে তারা দুজনেই শপিং করে। জো খেয়াল করে জেমি কি কি দেখছে, সে সবকিছু তাকে কিনে দেয়। ব্যাংক থেকে অনেক টাকা তুলে, যেটা থেকে জেমি অনেক অবাক হয়ে যায়। এরপর হেজো একটা নতুন মোবাইল কিনে পুরোনো মোবাইল ভেঙে ফেলে, কারণ তাকে যদি কেউ ট্র্যাক করতে না পারে। এরপর সে জেমিকে সব বলে দেয়। সে তার বাবাকে খুঁজতে বের হয়েছে। আর এরপর সে জেমিকে দেখে ফুটপাতে একজোড়া শু খুব মনোযোগ দিয়ে দেখছে। বুঝতে পারে জেমি শু পছন্দ হয়েছে। জেমিকে সেই শু কিনে দেয়। শু পেয়ে তো জেমি যেন ছোট বাচ্চাদের মতো খুশি হয়। এটা হেজো মুগ্ধ হয়ে দেখতে থাকে। আর এরপর তারা সেকেন্ড কন্টিনেন্টের মালিককে খুঁজতে একটা জঙ্গলের বাড়িতে আসে। এদিকে দেখতে পাই জন হিয়ং খবর পায় যে জেমি বুসানে এসেছে। তারাও বুসান আসে। এদিকে দেখতে পাই জঙ্গলের কন্টেনারকে তারা খুঁজে পেয়েছে। তার নাম ছিল কোজি। জিকে পেয়ে জেমি শুরুতেই তারা কেন এসেছে বলে দেয়। শুনে কোজি তাদের সাথে ভালো বিহেভ করতে থাকে। জি বলে সে টাকার জন্যই ডোনেট করেছিল। এরপর সে তার চুল হিজোকে দেয় ডিএনএ টেস্ট করার জন্য। হেজো জঙ্গলে ডিএনএ টেস্ট করার জন্য একজনকে তার চুল দেয়। এদিকে কোজি জেমির সাথে অনেক ভালো বিহেভ করতে থাকে। সে এটাও বলে যদি হেজো আর জেমি তার সত্যি ছেলে আর ছেলের ওয়াইফ হয়, সে অনেক খুশি হবে। হেজো বাড়ি ফিরলে সে দেখে কোজি রান্না করতে করতে জেমির সাথে অনেক হাসাহাসি করছে। হেজোকে দেখে জেমিকে তার রান্না করা ডিশ দিয়ে বলে, যাও আমার ছেলেকে এটা খাওয়াও। হেজোকে এসে খাওয়ায়। এদিকে দেখতে পাই নামওয়ানে হেজোকে না পাওয়ার জন্য সিয়ং গিওকে শাস্তি দিতে থাকে। কিন্তু গিও তখন হেজোর এক কেকারি নামের ফ্রেন্ডকে কল করে বলে হেজো কোথায় সে কি জানে? ফ্রেন্ড বলে না সে জানে না, তবে হেজো কিছু লোকের অ্যাড্রেস চেয়েছিল, সে অ্যাড্রেস দিয়েছে। বলে তুমি ওকে যে যে অ্যাড্রেস দিয়েছো আমাকে কি দিতে পারবে? হেজোর ফ্রেন্ড গিওকে অ্যাড্রেস দেয়। এরপর রাতে জেমি হেজোকে থাকার ব্যবস্থা কোজি করে দেয়। জেমি হেজোকে বলে লোকটি অনেক ভালো, কেন জানি তাকে আপন মনে হলো। আমিও আমার পার্সোনাল সব কথা বলে দিয়েছি, এজন্য কিচেনে হাসছিলাম। আর ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই জেমি কিচেনে একটা আলুর সাথে বেবি আলু দেখে বলে ও বেবি দিতে পারে, এর মানে আমি আলুর থেকেও খারাপ। তো মানে জেমি হেজোকে বলে। এরপর সে আমাকে কি বললো জানো? সে আমাকে একটা মাশরুমের প্যাকেটে তার মালিকের নাম দেখিয়ে বলল মাশরুম যে বানিয়েছে তারও নাম আছে। তো হেজো জানে না সে কার প্রোডাক্ট, এর মানে হেজোর থেকে মাশরুমও ভালো ইম্পর্টেন্ট। বলে জেমি হাসতে থাকে। হেজো বলে ঠিক আছে। জেমি অনেক হাসতে থাকে আর বলে দেখছো আমরা কত ভ্যালুলেস। তো জেমিকে বলে শোনো জেমি, জোর করে হেসো না, তুমি কাঁদতে পারো, যদি কান্না পায় তুমি কান্না করো।
এটা শুনে কিছু বলে না আর তার ব্ল্যাঙ্কেট মাথায় দিয়ে শুয়ে পড়ে। তো দেখতে পাই রাতে জেমি অনেক কান্না করে ব্ল্যাঙ্কেটের ভিতরে। তো তার কাছে এসে কমফোর্ট দেয়, তো নিজেও কান্না করে। এরপর আমরা দেখতে পাই জেমি ছোটবেলার কিছু সিন। এই ছোট থেকে জানে না তার মা বাবাকে, খুব করে চাইতো তার কেউ একজন মা হোক, কিন্তু শেষ পর্যন্ত তাকে কেউ অ্যাডপ্ট করেনি। তাই তার ছোট থেকে স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন মা হবে। পর সে যখন বড় হলো একদিন হেজোর সাথে রিলেশনে গেল। তো জেমি হেজোকে তার মা হওয়ার ইচ্ছে জানালে হেজো একদিন তাকে বলে মিকে তার ভালো লাগে না আর তারা ভালো মা বাবাও হতে পারবে না কোনোদিন, তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। এরপর বর্তমান সিনে দেখি জেমি হেজোকে বলে তোমার কথা সত্যি হয়েছে, আমি কোনোদিন মা হতে পারবো না। আচ্ছা বাদ দাও, আমার অনেক খারাপ লাগছে, আমার জন্য একটা গান বলো। সব তোমার জন্যই হয়েছে, কারণ তুমি আমাকে অভিশাপ দিয়েছো, আমি মা হতে পারবো না। হেজো জেমির জন্য গান গায়, জেমি ঘুমিয়ে পড়ে। পর দেখতে পাই এদিকে সিলসিয়ং এর গ্যাং আর ঘিয়ং দুজনে বসান আসে রাতে থাকার জন্য একটা হোটেলে উঠে। কে দেখতে পাই হেজোর মাথা যন্ত্রণা করতে থাকে। সে বাইরে এসে তার ব্যাগে ওষুধ খুঁজতে থাকে, ও ওষুধ কোথাও খুঁজে পায় না। তখনই কোজি এসে তাকে ওষুধ দেয়, বলে এটা ফ্লোরে পেলাম, এটা কি তোমার? তো ওষুধ খেয়ে রিলিফ ফিল করে আর রুমে যেতে ধরলে কোজি তাকে বলে চলো আমার সাথে কিছু জিনিস কিনে নিয়ে আসি। আর এরপর তারা ভিলেজের শপে আসে। কোজি তো সবাইকে বলে তার ছেলে এসেছে, তার জন্য সে মাছ কিনবে। ফিশ সেলার একজন বলে তাদের একদম দেখলেই বোঝা যায় যে তারা বাবা ছেলে। এই হেজোর হাত ধরে বাজারে ঘুরতে থাকে, দেখে হেজোর সত্যি সত্যি কোজিকে তার বাবার মতো ফিলিংস হতে থাকে। কিন্তু একটা শপে মাছের দাম দর নিয়ে ঝামেলা হওয়ার কারণে আর খারাপ বিহেভ করে কোজির সাথে, বলে আমার ছেলের জন্য নিতে চেয়েছি, আমার ছেলে খাবে আর তুমি আমার সাথে এরকম বিহেভ করছো। আর সে সেলারের সাথে ফাইট শুরু করে। এটা থেকে হেজো তাকে সেখান থেকে জোর করে নিয়ে আসে। এরপর কোজি তাকে নদীর তীরে রামেন বানিয়ে খাওয়ায়, বলে দেখো তোমাকে ভালো কিছু খাওয়াতে চাইলাম কিন্তু পারলাম না। এটা বলে সে আফসোস করে আর বলে তোমার এত বড় অসুখ হয়েছে আমি ভাবতে পারছি না, যদি আমার নিজের জীবন দিয়ে হয় পরেও তোমাকে সুস্থ করবো আমি। পর কোজি সেখানে সবাইকে বলতে থাকে হেজো তার ছেলে হয়। এদিকে গিয়োকে হিয়ং কল করে, কারণ সে জানতে পারে গিয়ো হিয়ং এর হেল্পার। গিয়োকে বলে জেমি কোথায়, আর সে হেজোর আসল নামও বলে সইসিয়ন। তো কিছু বুঝতে পারে না আর সে বক্সুনকে কল করে হেজোর আসল নাম জানতে চাইলে বক্সুন বলে তুমি কোথায় জানতে পারলে। আর গিয়েও বুঝতে পারে হেজো সিলসকের গার্লফ্রেন্ডকে নিয়ে যায়নি, সে জেমিকে নিয়ে যার বয়ফ্রেন্ড হিয়ংকে সে পুলিশ স্টেশনে দেখেছে। এটা ভাবে আর হাসি, বলে এর মানে সিলসং এর জ্ঞান হতেই হেজোর পিছনে ঘুরতেছে। দিন সকালে কোজি কোথায় যেন যাচ্ছিল, জেমিকে বাইরে দেখে বলে হেজো কোথায়। জেমি বলে সে ঘুমাচ্ছে। জেমিকে এখানে কিছুদিন থাকতে বলে, ডিএনএ টেস্টের রিপোর্ট যাই হোক না কেন প্লিজ এখানে কিছুদিন থেকে যাও, এই হেজোকে নিজের ছেলেই ভাবছি। বলে ঠিক আছে আমি ওকে বলবো। কোজি বলে তাহলে আমি যাই, পরে দেখা হবে। এটা বলে সে চলে যায়। দেখতে পাই হিয়ং আবার গিয়োকে কল করে আর অনেক রিকোয়েস্ট করে হেজোর আর জেমি কোথায় আছে অ্যাড্রেস চায়। আর এরপর তারা লুকিয়ে একটা শপে এসে দেখা করে এবং তাকে বলে সে যদি জেমির অ্যাড্রেস দিতে পারে তাহলে সে গিয়োকে অনেক টাকা দিবে। এটা শুনে গিয়েও হিয়ং এর ফোনে লোকেশন ট্র্যাক করে দেয় হেজো। দিকে দেখতে পাই জেমি রান্নার জন্য সবজি খুঁজতে আসে জঙ্গলে। তো সেখানে সিলসিয়ং এর লোক তাকে দেখে ফেলে। সিলসিয়ং কে দেখে জেমি দৌড়ে হেজোর কাছে আসে আর সিলসিয়ং যে তাদের ধরতে এসেছে এটা বলে দেয়। হেজো এটা শুনে তার টাকার ব্যাগ আর জিনিসপত্র নিতে থাকে। তো সে দেখে ব্যাগে তার টাকা নেই, বুঝতে পারে গতকাল রাতেই কোজি তার টাকা সরিয়েছে, কোজি তাকে ওষুধ দিয়েছিল। এতক্ষণে বুঝতে পারে যাকে সে বাবা ভেবে এত কল্পনা করলো আসলে একজন ফ্রড লোক ঠকিয়েছে। এটা দেখে সে অনেক রাগ করে আর কষ্ট পায়, আর রাগে তো একটা আয়না ভেঙে নিজেকেই কষ্ট দেয়। আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজ বাড়াচ্ছি না। এরপর কি হেজো তার আসল বাবাকে খুঁজে পাবে, হবে সেকেন্ড পার্ট। দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।